সম্প্রতি গ্রেপ্তার হলো জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী। বলা হচ্ছে উনি 1/11-এর সময়কার কুশীলবদের একজন। বিশেষ করে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ওই সময় গ্রেফতার করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার একজন জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী। উনি গ্রেফতার করেছিলেন এবং এমন কথা আছে প্রধানমন্ত্রীকে তখনকার সময় যথেষ্ট টর্চার করা হয়েছে, এগুলো আমরা জেনেছি, দেখেছি বা দেখিনি, জেনেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকের প্রধানমন্ত্রী উনি যখন তারপর তো বিদেশ চলে গেলেন, কিন্তু আজকে জেনারেল মাসুদ সাহেবকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে 11টি অভিযোগ উত্থাপন করা হয়েছে। এর ভিতরে মানব পাচার অভিযোগটাও আছে, পাশাপাশি এটাও আছে যে মিন করা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা একটা ধারণা দেওয়া হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেব আজকের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার এবং নির্যাতনের অন্যতম যিনি সহায়ক ছিলেন তিনি এবং সে কারণে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এরকম একটা ধারণা দেওয়া হচ্ছে। যদিও অফিসিয়ালি তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে এবং 5 দিনের রিমান্ডে উনি আছেন। এগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, একটা রাষ্ট্রযন্ত্র জানে কি করবে না করবে, গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করছে, ডিবি অফিস। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি যখন ঢাকায় আসেন লন্ডন থেকে দীর্ঘদিন পর, প্রায় 17 বছর পর আসার 25শে ডিসেম্বর 2025 আসলেন, তার জাস্ট কিছুদিন আগে উনি অনলাইনে রিটায়ার্ড কিছু সশস্ত্র বাহিনীর অফিসারদের সাথে উনি অনলাইনে একটু সাক্ষাৎ করেছেন, মানে কথাবার্তা বলেছেন এবং সেখানে অনেক পুরনো বিষয় তুলে এনে এবং সিম্বলিকভাবে ওখানে জেনারেল ফাতেমি রুমি সাহেব উপস্থিত ছিলেন, যিনি একসময় DGSSF ছিলেন। তার কাছে উনি অফিসিয়ালি ক্ষমা চেয়েছেন এবং সকলের সাথে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি করে ক্ষমা চাওয়া, ক্ষমা করা কিংবা ক্ষমা নেয়া, অর্থাৎ সব কিছু ভুলে গিয়ে একটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি তৈরি করার বাসনা নিয়েই উনি অনলাইনে সেই প্রোগ্রামটা করেছিলেন এবং আমরা সেখানে যে রেসপন্সটা দেখেছি তাতে মনে হয় যে ভুল বোঝাবুঝির সকল অবসান সেখানে হয়ে গেছে। তারপরে দেশে আসলেন এবং আসার পর যখন উনি নির্বাচন করলেন এক সময় প্রধানমন্ত্রী হয়ে গেলেন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা আমরা ফেরত আসলাম বলে আমরা মনে করছি। ঠিক এখন অলরেডি সরকারের বয়স প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে। 1.5 মাস হয়ে যাচ্ছে, এখন চট করে জেনারেল মাসুদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করার পরে কি মানে কেমন বিষয়টা হয় যে সব কিছুর অবসান করেই তো আমাদের জনাব তারেক রহমান সাহেব আজকের প্রধানমন্ত্রী উনি আসছেন। যদি উনি আসার আগে বলেছিলেন কি যে আমার আসার সিদ্ধান্তটা আমার একার নয়, তার মানে এই যে সমঝোতা বলি বা অন্যান্য নিশ্চয়ই আরও কতগুলো বিষয় ছিল, সব কিছু দিয়ে উনি একটা জায়গায় নিশ্চয়তা নিয়েই উনি এসেছিলেন বলে আমার কাছে মনে হয়। এবং তারপরে আমার কাছে মনে হয় না যে জেনারেল মাসুদ সাহেবকে গ্রেপ্তার করার জন্য উনি নির্দেশ দিতে পারেন বা ইঙ্গিত দিতে পারেন, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি। আমার মনে করাটা ভুল হতে পারে, সেটা ভিন্ন কথা। কেননা আমরা 1/11-এর কুশীলব হিসাবে যদি জেনারেল মাসুদকে গ্রেপ্তার করবেনই প্রধানমন্ত্রীর নির্দেশে, তাহলে 1/11-এর কুশীলব হিসাবে যারা ফসলটা ঘরে রেখেছে সেই আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর, সেই আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত রাষ্ট্রপতি তো এখনো বহাল তবিয়তে আছে এবং এবার ঈদে যেভাবে কোলাকুলি করলেন দুইজন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, তাতে তো মনে হয় যে সেই স্বভাবসুলভ যেটা উনি বলে আসছিলেন, অত্যন্ত বিনয়ী এবং উনি প্রতিহিংসার রাজনীতি করবেন না বলে যে ধারণাটা দেওয়া হয়েছিল এবং এই কোলাকুলির মধ্য থেকে আমার কাছে সেটাই মনে হয়েছে যে হ্যাঁ, উনি প্রতিহিংসার রাজনীতি করার পক্ষপাতী না বা উনি ওভাবে চিন্তাও করেন না এবং উনি অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগুতে চান। সেক্ষেত্রে আমরা যদি জিনিসটাকে এইভাবে বিবেচনায় নেই যে আজকে ওনাকে তাহলে গ্রেপ্তার করা হয়েছে, কেন করলো, কি জন্য করলো, মানে অপরাধী যদি বলি, আমরা তো বাংলাদেশ সম্পর্কে জানি যে কত দুর্নীতির কথা বলেন, যারা যত বেশি বড় দুর্নীতিবাজ তারা তত বেশি শেল্টার নিয়ে থাকে। তো সেক্ষেত্রে জেনারেল মাসুদ আহমেদ সাহেবকে গ্রেপ্তার করাটা 5ই আগস্টের পরে অনেকেই তো গ্রেপ্তার হয়েছেন সেই সরকারের বা সেই কুশীলব যারা ছিলেন এবং কুশীলবের বদৌলতে যারা এমপি হয়েছেন, মাসুদ সাহেবও একজন, ওই গ্রেপ্তার তো তখন হননি। আজকে যেখানে উদারপন্থী বা অন্তত অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা যে প্রধানমন্ত্রী করতেছেন জনাব তারেক রহমান সাহেব, আমার কাছে কেমন যেন আস্থা আনতে কষ্ট হচ্ছে, যেন ওনার ইঙ্গিত ইশারা কিংবা নির্দেশনা ছিল কিনা আমার সন্দেহ হয়। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্র তার
আপন গতিতে চলে। আর এই গ্রেফতার এর যে বিষয় সেটা হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী সবচেয়ে ভালো জানবেন, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যিনি আছেন তিনি অত্যন্ত চৌকস এবং তারেক রহমান সাহেবের আত্মীয় বলেন, তারপরে তারেক রহমান সাহেবের শিক্ষক ছিলেন, এটাও আমি জেনেছি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্লাস উনি একজন বিশ্ববিদ্যালয়ের LLB অনার্স LLM করা ছাত্র এবং উনি BCS পরীক্ষায় দিয়ে উনি বেশ নিজেকে কোয়ালিফাই করে ক্যাডার ভিত্তিক চাকরি করেছেন। তারপরে উনি বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন তার APS হয়েছেন, সময়ের ব্যবধানে উনি MP হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, BNP স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়েছেন। সব কিছু যদি মিলাই উনি অত্যন্ত চৌকস, চিন্তাশীল এবং উনি নিজস্ব যোগ্যতা বলে এখানে আসছেন এবং এই বিবেচনা যদি আমি করি নিশ্চয়ই উনি জানবেন এবং ওনার কাছে গ্রাউন্ড আছে তাকে গ্রেপ্তার করার। এবং জেনারেল মাসুদ সাহেবের মতো একজন লোককে গ্রেপ্তার হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর নলেজে থাকার কথা। সব কিছু মিলে তার গ্রেপ্তার হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিংবা সরকারের কাছে যৌক্তিক মনে হয়েছে। আমার তারে নিয়ে অন্য কোনো আলোচনা নাই যে উনি গ্রেপ্তার কেন, দুর্নীতি করেছেন কি। কিন্তু বিষয়টা হচ্ছে যেখানে সমস্ত কিছুর অবসান ঘটিয়ে আমাদের আজকের প্রধানমন্ত্রী দেশে এসেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কুশীলবের ফসল নেওয়া রাষ্ট্রপতি যখন এখনো বহাল তবিয়তে আছেন, সেখানে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সাথে সবার সাথে সুসম্পর্ক রাখতেছেন, সেক্ষেত্রে এর গ্রেপ্তারটা নিয়ে কি মানে আমি চাই এটা, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক ধারায় যাচ্ছি, আমার কাছে মনে হয় যে কোনো ভুল বোঝাবুঝির যাতে সৃষ্টি না হয় এবং প্রধানমন্ত্রীর সাথে যাতে কোনো আস্থার সংকট তৈরি না হয় সেই বিষয়টার দিকে আমরা খেয়াল রাখতে চাই কিংবা সরকারকেও বোঝাতে চাই যে এমনভাবে আপনার কর্মকাণ্ড করবেন। আমরা যেহেতু একটা নির্বাচিত সরকার পেয়েছি, সুতরাং এখানে কোনো আস্থার সংকট যাতে তৈরি না হয়। কিন্তু আমি প্রধানমন্ত্রী আসার আগে যেভাবে বক্তব্য রেখে এসেছেন, আসার পরে ওনার যে রাজনীতির স্টাইল ধরন আমি দেখছি যে উনি প্রতিহিংসা পরায়ণ না, উনি সামনের দিকে এগুতে চান, অতীতকে ভুলে যেতে চান। ভোলা সঠিক না ব্যাঠিক সেই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু যদি ওটা করতে চান তাহলে আমার কাছে মনে হয় যে আমাদেরকে চিন্তা করতে হবে যে আস্থার কোনো সংকট যাতে তৈরি না হয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী বা আমলাতন্ত্র যেটা বলি, সেটা কিন্তু একটা বিশাল রোল প্লে করে। আর আমাদের দেশের রাজনীতিবিদরা যখনই কোনো ভুল বোঝাবুঝির অবসান হয় কিংবা বিরোধী দলের সাথে মতবিরোধ হয় কিংবা রাস্তাঘাটে যখন আন্দোলন হয় সরকার বিরোধী বা সরকারের বিরুদ্ধে যখন লেখালেখি হয়, তখন কিন্তু সরকার সবসময় গোয়েন্দাদের রিপোর্টের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেন। অথচ গোয়েন্দা যারা আছেন তারা কিন্তু প্রজাতন্ত্রের অধীনস্থ কর্মকর্তা বা কর্মচারী। আর ভুল বোঝাবুঝি তৈরি হয় আন্দোলন থেকে, বিরোধী দলের মত থেকে। সেক্ষেত্রে আমরা শুধু দেখছি যে গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে সরকার অ্যাকশনে যান, মারমুখী হন কিংবা বিনয়ী হন, হট এভার ইট ইজ। কিন্তু মানে যারা মতামতটা দেন, যারা আন্দোলন করেন মাঠে ঘাটে, তাদের সাথে কিন্তু বসেন না। তাদের সাথে বসলে কিন্তু অনেক আন্দোলন রাজনৈতিকভাবেই সমাধান হয়ে যায়। কিন্তু আমরা বারবারই দেখেছি যে না, সবসময় সরকার আমলাদের উপর নির্ভর করে। সুতরাং আজকে মাসুদউদ্দিন সাহেব গ্রেপ্তার হয়েছেন, সেক্ষেত্রে গ্রেপ্তার হচ্ছেন ভালো কথা, সিদ্ধান্ত কি নেবেন সরকার সিদ্ধান্ত নেন। কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়, সরকারের সাথে বা আমাদের প্রধানমন্ত্রীর সাথে কোনো আস্থার সংকট যাতে তৈরি না হয় সেদিকটাও খেয়াল রাখবেন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা যারা এই আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আছেন। কারণ আমরা চাই সামনের দিকে এগিয়ে যেতে। সেখানে 1970 সালে আমি বদলি হয়ে কুমিল্লা থেকে 8ম বেঙ্গল রেজিমেন্টে যাই চট্টগ্রামে। এটা নতুন একটা ব্যাটালিয়ন গঠন করা হচ্ছিল। এই ব্যাটালিয়ন আমাকে কোয়ার্টার মাস্টার দায়িত্ব দেওয়া হলো। কোয়ার্টার মাস্টার কাজ ছিল নতুন ব্যাটালিয়ন সব কিছু, সুই সুতা থেকে নিয়ে বন্দুক পর্যন্ত সব কিছু ব্যবস্থা করা, এটা সবচেয়ে বড় দায়িত্ব ছিল। এই ব্যাটালিয়নে এসে পরে যোগদান করে তৎকালীন মেজর জিয়াউর রহমান, তিনি ছিলেন সহ অধিনায়ক, দ্বিতীয় ব্যক্তি। আর আমার যিনি আগের অধিনায়ক ছিল 4th বেঙ্গল রেজিমেন্টে, যেখান থেকে আমি গিয়েছিলাম, ওখানে ছিল লেফটেন্যান্ট কর্নেল MR চৌধুরী। উনি বদলি হয়ে যান চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের প্রধান প্রশিক্ষক হিসাবে, চিফ ইন্সট্রাক্টর। 70 সালের পরের থেকে নির্বাচন যখন হলো, এরপরের থেকে আমরা বুঝলাম যে পাঞ্জাবিরা কখনো শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না। 2টা কারণে তারা মনে করছিল। একটা হলো তারা মনে করছিল শেখ মুজিব ইন্ডিয়ার লোক। 2 নম্বর হলো
তিনি পাকিস্তানের মতো একটা দেশকে সামলানোর মতো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা রাখে না, সুতরাং তাকে কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেওয়া হবে না। এই জিনিসটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার ছিল, কারণ আমি নিজেও 1959 থেকে সামরিক বাহিনীর সাথে জড়িত ছিলাম। তো কর্নেল এমআর চৌধুরী চট্টগ্রামে যাওয়ার পরে তিনি একদিন সন্ধ্যায় আমাকে ডেকে নিলেন। আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ওখানে কোনো ভূমিকার প্রয়োজন ছিল না। উনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, এটা জানুয়ারি মাস ছিল 1971 সালের। তিনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলেন যে অলি, দেশের অবস্থা কীরকম? তা বলছে ভালো না, কারণ পাকিস্তানিদের মুভমেন্ট দেখে মনে হচ্ছে তারা বল প্রয়োগ করে আমাদেরকে দমন করবে, শেখ মুজিবকে কোনো অবস্থাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে তারা মেনে নেবে না। এছাড়াও শোনা যাচ্ছে পাকিস্তান থেকে নতুন অস্ত্র এবং গোলা বারুদ আসবে। কয়েকদিন পরেই গোলা বারুদ আসা শুরু হলো, নতুন নতুন সেনা সদস্যরা আসা শুরু হলো। এগুলি আমি চট্টগ্রামে থাকে প্রত্যক্ষ করলাম, দেখলাম। কর্নেল এমআর চৌধুরী সাহেবের সাথে আমার নিয়মিত বৈঠক হতো। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে বিদ্রোহ করতে হবে, বিদ্রোহ করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। কিছুদিন পরে তৎকালীন মেজর জিয়া, যিনি আমার সহ অধিনায়ক ছিলেন আমাদের ব্যাটালিয়নের, ওনারা আমার অফিসের মধ্যে পার্থক্য ছিল 3 ইঞ্চির একটা দেওয়াল। উনি আমাকে ওনার বাসায় ডেকে পাঠালেন। বাসায় গেলাম, এমআর চৌধুরী সাহেব যেভাবে জিজ্ঞাসা করলেন, উনি অনুরূপ কতগুলি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আমি কিন্তু ওই দিন তার সাথে কোনো অংশগ্রহণ করি নাই, কারণ ওনার সাথে আমার পূর্ব পরিচিত ছিল না, ওনাকে আমি ভালো করে জানতাম না, কোথায় কী কথা বলে বিপদে পড়ি, সুতরাং কোনো কথাই বলি নাই। উনি হতাশ হলেন যে আমি কোনো অংশগ্রহণ করলাম না কেন। কয়েকদিন পর উনি আমাকে আবার ডেকে পাঠালেন। গেলাম, তখন উনাকে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম, আপনি যে আমাকে আরও একবার ডাকলেন, আজকে আবার ডাকলেন, কিসের জন্য ডাকছেন? আপনি তো আইএসআইতে চাকরি করেছেন, আমিও গোয়েন্দা বাহিনীতে চাকরি করেছি, তো সুতরাং আপনার যেটা কথা, মনের কথা, সেটা সরাসরি বলেন। তখন উনি সরাসরি বললেন যে আমাদের কি করণীয় এই অবস্থাতে। আপনি সিনিয়র, আপনিই বলবেন কি করণীয়। তখন আমরা দুজনে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলো যে বিদ্রোহ ছাড়া, পাকিস্তান থেকে স্বাধীন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমাদের উপর যে অত্যাচার হচ্ছে, অনাচার হয়েছে, বৈষম্য হয়েছে, এটা বৈষম্য কখনো মিটানোর না। এবং 1000 মাইল দূরত্বের মধ্যে দুইটা দেশ কখনো